কলকাতা। Before making this visiting plan, I had a question to myself that why do I want to visit Kolkata? কলকাতা ভ্রমণ করার ইচ্ছে আমার অনেক দিনের। পশ্চিম বাংলা বলতে গেলে আমি চোখ বন্ধ করে যা দেখতে পাই তা হলো এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, বাংলার ইতিহাস, ঐতিহাসিক ও রাজকীয় স্থাপত্য এবং আরও অনেক কিছু যা এত সংক্ষেপে হয়তো বলে শেষ করা যাবে না। তবে এতটুকু বলতে পারি যে কলকাতার মানুষ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা ভাষার দিক থেকে কলকাতার সঙ্গে আমাদের বাংলাদেশের আরো অনেক মিল রয়েছে। এটা কত বছর পুরনো গাড়ি? এটা 3.5 বছর এখন বাকি আছে। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কলকাতার সবচেয়ে ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখেছি। চলুন তাহলে দেখি। সাম্প্রতিক সময়ে উদ্বোধন হওয়া ট্রেনে ঢাকা থেকে কলকাতা যাওয়ার ইচ্ছায় আমরা ট্রেনের ভ্রমণ টিকিট কাটি। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমাদের এবারের কলকাতা ভ্রমণের যাত্রা আমরা শুরু করি। এখানেই বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে আমরা ট্রেনে উঠি। বাংলাদেশের সিনারিটি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কলকাতা শহরে। ওই পারের ইমিগ্রেশন শেষ করে ট্যাক্সি যোগে শহরের সবচেয়ে ব্যস্ততম স্থান নিউ মার্কেটের আশেপাশে হোটেলের সন্ধানে নেমে পড়ি আমরা। সো এটা হচ্ছে আমাদের রুম। আমরা আজকে হোটেলটাতে উঠছি হলো এনআর ইন্টারন্যাশনাল। এখানে প্রচুর সিএনজি প্লাস হলো ট্যাক্সি, অ্যাম্বাসেডর গাড়িগুলো এখানে ছিল। একটা ছিল অনেকক্ষণ ধরেই কথাবার্তা বলছিল, বাট এখানে সবার রেটই অলমোস্ট সেম, 400 রুপি। ওরকেই আমরা নিয়ে আসি। সুবিধা হলো যেটা মেবি প্রত্যেকটা ড্রাইভার একই রকম। সে আমাদেরকে এখন পর্যন্ত এটা হচ্ছে থার্ড হোটেল। প্রত্যেকটা হোটেলে প্রায় আমরা 10 থেকে 15 মিনিট করে সময় নিছি। সে ধৈর্য ধরে আমাদের সাথে ছিল এবং ও বলছিল যে বারবার এটা ওদের ডিউটি। সো এটা আমার কাছে খুবই ভালো একটা অ্যাপ্রোচ মনে হয়েছে ওদের। এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব। এটা হচ্ছে বেড, এটা টুইন বেড। আর এর পাশে একটা টেলিভিশন আছে, একটা আলমারি আছে, আর এর পাশে 2 সিটের একটা সোফা আছে, সাজগোজ করার জন্য একটা জায়গা। এখানে বড় একটা আয়না আছে, আর ওয়াশরুমটা আমার কাছে ভালো লাগছে। রুম রেন্ট পড়ছে এই রুমটা আমাদের 2500। আমরা এটার সাথে আরেকটা সিঙ্গেল বেডরুম নিয়েছিলাম, সেই সিঙ্গেল বেডরুমটা পড়ছে 2000 রুপি। সো এই 2000 রুপির ম্যাডাম হচ্ছে উনি। এই রুমটা হচ্ছে একদম যারা সিঙ্গেল আসবে, সিঙ্গেল হিসাব করলে এই রুমটা হচ্ছে তাদের জন্য। তো এই হচ্ছে কলকাতার একদম নিউ মার্কেটের ফার্স্ট ট্যুর, আমাদের সিটি ট্যুর। আমরা মূলত বের হয়েছি খাওয়া দাওয়া করার জন্য। লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে 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 আমরা খাবারের দোকানের কাছে যাওয়ার চেষ্টা করছি। এখানে খাবার ভাত আছে, তো গরু মাংস আছে, বিরিয়ানি আছে, রুটি আছে, সবজি আছে, মাছ আছে, মুরগি আছে, ডিম আছে। যে শিখওয়ালা কাবাবটা কি আছে? কাবাব আমার এখানে শিখ কাবাব আছে, শিখ কাবাব। আর এটা আমরা বলি এটা বিফ বটি কাবাব, আর বিফ ভুনা ভিতরে আছে। আচ্ছা, কলকাতা আসলে মানুষজন গরু গোশত দিয়ে ভরপেট খাওয়ার চেষ্টা করে কেন? দাম কম তাই, তবে টেস্টটা খুবই মজা। আমরা 70 টাকা দিয়ে 70 টাকা দিয়ে গরু গোশত খাইছি। মোটামুটি বেশ বড় বড় 4 পিস গরু গোশত দিচ্ছে, অনলি 70 রুপি। আমাদের খাওয়া দাওয়া শেষ। পুরো দিনের প্রস্তুতি নিয়ে আমরা খুব সকালেই বের হয়ে পড়ি। সকালে নাস্তার জন্য আমাদের ইচ্ছা ছিল সেখানকার কোনো একটা ট্র্যাডিশনাল লোকাল হোটেলে যে তাদের লোকাল যে খাবারটা সেটা ট্রাই করা। 50 টাকা দিয়ে এই গ্লাস মানে অরিজিনাল তো, মানে অরিজিনাল পানিটানি জানবো না। হ্যাঁ, ফ্রেশ জুস। তো আজকে আমাদের কলকাতা ট্রাভেলের সেকেন্ড ডে। আর আজকে আমরা ডেটা স্টার্ট করেছি মোটামুটি 9:30 থেকে 10টা।
এখন আমরা যাব দুপুরে খাওয়া দাওয়া করে ভিক্টোরিয়া মেমোরিয়ালসে ঘুরতে। সেটার জন্য আমরা ইন্টারেস্টিং থিং হচ্ছে সেটার জন্য আমরা একটা ট্যাক্সি নিছি, সেটা ইন্ডিয়ার কলকাতার লিজেন্ডারি একটা ট্যাক্সি, অ্যাম্বাসেডর ট্যাক্সি। তারপরে বেসিক গাড়ি, এটা কত বছর পুরনো গাড়ি? এটা 3.5 বছর এখন বাকি আছে। ট্যাক্সিতে এখন হবে আমাদের ফার্স্ট রাইড। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা, জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে অবস্থিত কুইন্সওয়ে ও ডান্সিং ফাউন্টেন, তারপর বিস্তীর্ণ ব্রিগেড প্যারেড ময়দান এবং পশ্চিমে রয়েছে কলকাতার রেসকোর্স ময়দান। শ্বেত পাথরে নির্মিত সুবৃহৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নির্মাণ কার্য শুরু হয় 1906 খ্রিস্টাব্দে। সৌধটির উদ্বোধন হয় 1921 খ্রিস্টাব্দে। প্যাডেল চালিত রিক্সা চালাইতেই ওরা পছন্দ করে, বাট এটা এখানকার ঐতিহ্য। এবং আমি মোস্টলি যেটা দেখছি যে যারাই এই রিক্সাটা চালাচ্ছে তারা ভেরি মাচ এজড পিপল। আমরা চলে আসি তিনটি ঐতিহ্যবাহী স্থান দেখার উদ্দেশ্যে। এগুলি ছিল মল্লিকঘাট, হাওড়া ব্রিজ ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। প্রথমেই আমরা চলে আসি হাওড়া ব্রিজের ঠিক নিচেই অবস্থিত মধ্য এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি ফুলের বাজার, যার নাম হচ্ছে মল্লিকঘাট। তুমি জানি বিস্কুট খাবে? আমরা ফুলের বাজারটা আমরা ঘুরে আসলাম। ফুলের বাজারটা ঘুরে আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মধ্যে নর্মাল যে ফুলের বাজারগুলো এটা থেকে একটু ডিফারেন্ট এই জন্যে যে এখানকার ট্র্যাডিশনাল ফুলগুলো ওনারা এখানে রাখে, জাস্ট লাইক ওনারা যখন পূজা করে সে পুজোর ফুলগুলো মূলত এখানে বেশি রাখে। এরপর আমরা চলে আসি হুগলি নদীর উপর অবস্থিত হাওড়া সেতু বা হাওড়া ব্রিজে। কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম হলো এই হাওড়া সেতু। এটিকে ব্যালেন্স স্টিল ব্রিজ উইথ নো নাটস অ্যান্ড বোল্টসও বলা হয়ে থাকে। কলকাতা ও হাওড়া জেলার মধ্যে চলাচলের ক্ষেত্রে হাওড়া ব্রিজটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারণা করা হয় প্রতিদিন ব্রিজটির উপর দিয়ে প্রায় 1.5 লক্ষ জন পথযাত্রী এবং 1 লক্ষ গাড়ি চলাচল করে থাকে। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মানে বাংলার যে কোনো অ্যাডাল্টকে যদি জিজ্ঞাসা করা হয় এক কথায় বলে দিবে ঠাকুরবাড়ি মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। এটা রবীন্দ্রনাথের পারিবারিক বাসভবন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো বাংলার নবজাগরণের ইতিহাসে এক বিশিষ্ট স্থানের অধিকারী। ঠাকুরবাড়ি অবশ্য বর্তমানে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষাঙ্গন। এছাড়া জোড়াসাঁকো কলকাতার শঙ্খশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও বটে। ঠাকুরবাড়ির এই ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে অনেক কিছু বলতে হবে, অনেক তথ্য দিতে হবে। তবে আমি ছোট্ট একটু কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে জোড়াসাঁকো এই অঞ্চলের আদি নাম ছিল মেচুয়া বাজার। नाम वश है, नाम वश है मदीना। तो बुशरा 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 खान। বুশরা খান, हाँ থ্যাংক ইউ।